আমার মেয়ের জন্য আমি একজন মেয়ে শিক্ষক ঠিক করেছি। আমার মনে হয়েছে আমার মেয়ের জন্য কোনো ছেলে শিক্ষক নিরাপদ নয়। এরকম মনে হওয়ার কারণ আমার মেয়ে তোমার সম্পর্কে আমাকে অনেক কিছু বলেছে। তুমি পোড়ানোর সময় ওর শরীরের দিকে তাকিয়ে থাকো। পোড়ানোর ছুতো দিয়ে মাঝে মাঝে ওর হাত ধরার চেষ্টা করো। আমার মেয়ে অনেক অস্বস্তি বোধ করে তোমার এসব ব্যবহারে। আসলে ভুলটা আমারই ছিল। ক্লাস 10-এ পড়া একটা মেয়েকে এরকম যুবক একটা ছেলের কাছে প্রাইভেট পড়ানো উচিত হয়নি আমার। তোমাকে আর কাল থেকে আসতে হবে না। তুলির মা যখন কথাগুলো বলল তখন আমি চুপ করে সব শুনছিলাম। কিছু বলতে গিয়েও যেন বলতে পারলাম না। তুলিকে সবসময় নিজের বোনের মতো দেখেছি আর সে কিনা আমার তাকানোতে খারাপ কিছু খুঁজে পেয়েছে। এর চেয়ে লজ্জা বোধহয় আর হয় না। আর তুলি কিভাবে বলতে পারল পোড়ানোর সময় আমি তার হাত ধরার চেষ্টা করি, এই জিনিসটা আমার ভিতরটাকে সবচেয়ে বেশি আঘাত করেছে। তবুও আমি সেদিন তুলির মায়ের সামনে নিজের মিথ্যা হাসিটা হেসে সেখান থেকে চলে এসেছিলাম। এতটা খারাপ শেষ কবে লেগেছিল আমার মনে নেই। আমি যখন খুব ছোট ছিলাম কিছুই বুঝতাম না তখন আমার বাবা মা রা যায়। আমার বাবা এতটাই হতভাগা ছিল যে সে তার অনাগত সন্তানের মুখটা দেখে যেতে পারেনি। আমার বোনও তার বাবাকে দেখতে পারেনি। আমার মা আমাদের দুজনের জন্য জীবনে অনেক কষ্ট করেছেন। নিজে না খেয়ে আমাদের ক্ষুধা মিটিয়েছেন। আমি আমার মাকে দেখেই বুঝেছিলাম এই পৃথিবীতে সবচেয়ে বড় যোদ্ধা একমাত্র মা হয়। কিন্তু আমার মা বেশি দিন যুদ্ধ করতে পারেনি। আমার যখন 17 বছর বয়স তখন মা আমাদের দুজনকে একা রেখে না ফেরার দেশে চলে যান। মা আমাকে বলেছিল, তোর বোনটাকে তুই দেখিস, তুই ছাড়া ওর আর কেউ নেই। সেদিন আমি আমার বোনকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম। মাকে কথা দিয়েছিলাম নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি আমার বোনটাকে ভালো রাখব। অথচ আজ আমার বোনটা আমার জন্যই সবসময় চিন্তায় মগ্ন থাকে। আমি সবসময় চেয়েছি আমার বোনকে আমার কাছে রাখার জন্য। শেষে যখন এই পৃথিবীর নির্মম বাস্তবতার সাথে পেরে উঠলাম না তখন বাধ্য হয়ে আমি আমার বোনটাকে একা রেখে ঢাকায় চলে আসি। আমি চেয়েছিলাম গ্রামের কোনো একটা কলেজেই পড়ব আর বোনটার জন্য দিনরাত পরিশ্রম করে ভালো জায়গায় বিয়ে দিব, কিন্তু আমার বোন যেদিন আমার হাত ধরে বলেছিল, ভাই তোকে অনেক পড়তে হবে, তোকে অনেক বড় হতে হবে। মায়ের ইচ্ছে ছিল তুই অনেক বড় হবি, সবাই তোকে চিনবে, আমি খালার সাথেই থাকব, তুই ঢাকা গিয়ে পড়বি। আমি সেদিন আমার বোনের কান্না ভেজা অনুরোধটা ফেলতে পারিনি। আমার খালা আমাদের জন্য অনেক করেছে, এখনও করছেন। তাদের আর্থিক অবস্থা ভালো না থাকা সত্ত্বেও আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন। মামাদের মতো ফেলে দেয়নি। মামারা যাওয়ার পর খালাই আমাদের দুজনকে বুকে টেনে নিয়েছিল। সেদিন আমার কেন জানি মনে হয়েছিল, মামাদের চেয়ে বোধহয় খালারাই আপন হয়। তুলিকে আমি প্রাইভেট পড়িয়ে যে টাকাগুলো পেতাম সেগুলো আমি আমার বোনের জন্য খরচ করতাম। আমি যখনই বাড়ি যেতাম তখনই আমার বোনের পছন্দের জিনিসগুলো নিয়ে যেতাম। তখন আমার বোনের যে হাসিটা দেখতাম সেটা আমার কাছে বেঁচে থাকার জন্য যথেষ্ট মনে হতো। মনে হতো এই হাসিটা দেখার জন্য হলেও আমাকে বেঁচে থাকতে হবে। আজ যে মেয়েটা আমাকে ভাইয়া বলে ডাকত সেই মেয়েটাই এত বড় অপবাদ দিল এটা ভাবতেই পারছি না। পরের দিন যখন একটা দরকারে তুলিদের বাসায় গেলাম তখন যেটা দেখলাম সেটা বিশ্বাস হলো না, কিন্তু নিজের চোখ কখনো ভুল দেখে না। তুলিকে একটা ছেলে প্রাইভেট পড়াচ্ছে অথচ তুলির মা আমাকে বলেছিল সে নাকি তার মেয়ের জন্য একজন মেয়ে শিক্ষক ঠিক করেছে। আমি বুঝতে পারিনি কেন আমার সাথে এমন করেছিল। কিছুদিন পর জানতে পারি যে ছেলেটা তুলিকে পড়াতে আসতো সেই ছেলেটা তুলির বয়ফ্রেন্ড। সেদিন আমার প্রথমবারের মতো তুলির মায়ের জন্য খুব খারাপ লাগল, করুণা হতে লাগল। আসলে আমরা কিছু মানুষ আছি যারা নিজেদেরকে অনেক চালাক ভাবি, পৃথিবীর বাকি সবাইকে অনেক বোকা ভেবে নিজেদের অজান্তেই নিজেদের সর্বনাশ ডেকে আনি, যেটা আমরা পরে হলেও বুঝতে পারি। তুলির মাও হয়তো কিছুদিন পর এই জিনিসটা খুব ভালো করেই বুঝতে পারবে। আদিবা আমার ওপর রাগ করে আছে। সে জানে আমি কখনো তার রাগ ভাঙ্গাই না, তবুও সে আমার ওপর অভিমান করবে। অবশ্য সে আমার ওপর রাগ, অভিমান করার অধিকার রাখে।
আমি যখন ঢাকা শহরে প্রথম আসি তখন আমার পরিচিত কেউ ছিল না। ৩,০০০ টাকা নিয়ে আমি ঢাকার বুকে পা রাখি। ভার্সিটি জীবনের সেই প্রথম দিন থেকেই আদিবা মেয়েটা আমাকে সঙ্গ দিয়ে এসেছে। আমি যখন না খেয়ে ক্লাসে আসতাম তখন এই মেয়েটা কিভাবে যেন বুঝে ফেলত আমি আজ না খেয়ে ক্লাসে আসছি। সেদিন আমাকে পেট ভরে সে ভাত খাওয়াত। সে মাঝে মাঝেই আমাকে তার বাসায় দাওয়াত দিয়ে নিয়ে যেত। আমি খুব অবাক হতাম যখন দেখতাম আমি ছাড়া তার বাসায় আর কোনো মেহমান নেই। সেই শুধু আমাকে একা দাওয়াত করে খাওয়ানোর জন্য এত আয়োজন করেছে। আদিবা মুখটা কালো করে বসে আছে। আমি সামনে বসতেই সে তার মুখটা অন্য দিকে ঘুরিয়ে নিল। আমিও চুপ করে বসে রইলাম। কেউ রাগ করলে তার রাগ ভাঙাতে হয় সেটাও জানো নাকি? না, জানি না। তুমি শিখিয়ে দাও। আমার কাল বিয়ে। আমি আদিবার কথাটা শুনে কিছুক্ষণের জন্য স্তব্ধ পাথরের মতো বসে রইলাম। আমার মুখটা কেন জানি মুহূর্তের মধ্যেই খারাপ হয়ে গেল। আমার কেন জানি আদিবার বিয়ের কথা শুনে প্রচণ্ড খারাপ লাগতে লাগল। এমনটা হওয়ার কারণ খুঁজে পেলাম না আমি। তার সাথে ৩টা বছর ধরে আছি, কখনো মনে হয়নি তাকে আমি ভালোবাসি কিংবা সে আমাকে ভালোবাসে, কিন্তু তবুও হঠাৎ করে তার বিয়ের কথা শুনে আমার ভিতরটার এমন জ্বলে পুড়ে যাওয়াটাকে মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। তবে আফসোস, এটা আমি কাউকে কোনোদিন বলতেও পারবো না, এমনকি আদিবাকেও না। হঠাৎ করেই আদিবার অট্ট হাসিতে চারদিকের নীরবতা ভেঙে গেল। আদিবাকে এর আগে অনেকবার হাসতে দেখেছি, কিন্তু এরকম ভাবে কখনো দেখিনি। আমিনুল, তুমি তো আমাকে ভালোবেসে ফেলেছ। আমি যখন আমার বিয়ের কথা বললাম তখন তোমার মুখটা কিরকম প্যাঁচার মতো হয়ে গিয়েছিল, সেটা যদি তোমাকে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে কত দুঃখী না লাগছিল তোমাকে। আমিও এতদিন এটাই চিন্তা করে আসছি। এত ছেলে আমার জন্য পাগল, প্রতিদিনই কেউ না কেউ প্রপোজ করে, অথচ তোমার সাথে ৩ বছর ধরে আছি। আমি তোমার সাথেই সব থেকে বেশি ক্লোজভাবে মিশি, তোমার সাথেই সব সময় থাকি। তবুও তুমি আমাকে ভালোবাসবে না, এটা হয় নাকি? তোমার মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি না হয়ে পারেই না। চলো আমরা বিয়ে করে ফেলি। আমার খুব ইচ্ছে পালিয়ে বিয়ে করব। আর আমার বয়ফ্রেন্ড হবে খুব নিরীহ, গরিব, টাকা পয়সা থাকবে না। তোমার সাথে সব মিলে যায়। চলো কাল আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করি। আমি আদিবার কথাগুলো শুনে কিছু বলতে পারলাম না। সে আসলে কি বলতে চাচ্ছে সেটা আমার মাথায় ঢুকছে না। হা 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 হা, ভয় পেও না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না। আজকে অনেক সুন্দর একটা ছেলে প্রপোজ করেছে, ভাবছি এই ছেলেটার সাথেই প্রেম করব। তোমার সাথে করব না। আদিবা যখন কথাগুলো বলল তখন আমার মনে হলো সত্যিই যদি আদিবা আমাকে ভালোবাসত। কিন্তু পরক্ষণেই মনে হলো বামন হয়ে কখনো চাঁদের দিকে হাত বাড়াতে নেই। চাঁদের নাগাল এই পৃথিবীতে সবাই পায় না। আমি ভেবেছিলাম আদিবা আমার সাথে মজা করছে, কিন্তু যখন সে বলল সত্যিই তার কাল বিয়ে তখন আমি তাকে শুভকামনা জানাতে ভুল করলাম না। এই মেয়েটার কাছে আমি অনেক কৃতজ্ঞ। তাকে আমি আমার জীবনে কখনো ভুলতে পারব না। সে আমার জন্য অনেক কিছু করেছে, অথচ আমি তার জন্য কিছুই করিনি। কখনো নিজের টাকা দিয়ে দুমুঠো ডাল ভাতও খাওয়াইনি। সারা জীবন শুধু তারটা খেয়ে গিয়েছি। নিজের জমানো কিছু টাকা ছিল, এই টাকাগুলো আমি কি জন্য জমিয়েছিলাম মনে নেই। মা মারা যাওয়ার পর থেকে সকালে কখনো আমি খেতাম না। সকালের নাস্তার টাকাগুলো আমি জমিয়ে রাখতাম। আমার মনে হতো কোনো একদিন এই টাকাগুলো আমার অনেক কাজে লাগবে। কিন্তু কখনো ভাবিনি আদিবার বিয়েতে উপহার দিতে হবে এই টাকা দিয়ে। বিয়ের দিন আদিবাকে যখন একটা স্বর্ণের আংটি দিয়েছিলাম তখন সে সেটা হাতে পড়েনি। অবশ্য পরার মতো কোনো আঙুল ফাঁকা ছিল না তার। তবে সে আমার উপহারটা নিয়েছে, এতেই আমার ভিতর অনেক ভালো লাগা কাজ করেছিল। আমি ভেবেছিলাম সে হয়তো আমার আর্থিক অবস্থার কথা চিন্তা করে উপহারটা ফিরিয়ে দিবে, কারণ সে আমাকে সবসময় সাহায্য করে এসেছে। সেটা করুণা করে হোক, মায়া করে হোক কিংবা একটু ভালোবেসে হোক। সেদিন নিজ হাতে আদিবাকে আমি গাড়িতে তুলে দিয়েছিলাম।
আমি জানতাম আর কখনো আদিবার সাথে আমার দেখা হবে না। আদিবাকে যখন তার সদ্য বিয়ে করা স্বামীর সাথে হাসাহাসি করতে দেখেছিলাম সেদিন আমার নিজের প্রতি অনেক রাগ হয়েছিল, অনেক স্বার্থপর মানুষ মনে হয়েছিল নিজেকে। যে মেয়েটা আমাকে সবসময় ভালো একজন বন্ধু ভেবে এসেছে সেই মেয়েটাকে আমি ভালোবেসে নিজের করে পেতে চেয়েছি। অথচ আদিবা হয়তো আমাকে একজন ভালো বন্ধুর বেশি কখনো ভাবেনি। আর ভাববেই বা কেন? আমি তার জন্য কোনো দিক থেকেই যোগ্য নই। তাই এটা নিয়ে দুঃখ করলাম না, খারাপ লাগলেও সেটাকে নিজের মধ্যে যত্ন করে লুকিয়ে রাখলাম। আদিবা বিয়ে করে স্বামীর সাথে বিদেশ চলে যায়। স্বার্থপরের মতো আমি আমার নাম্বারটা বদলে ফেলি, কারণ আমি চাইনি আদিবার সাথে আমার কখনো কথা হোক। কথা হলে হয়তো দুঃখ ছাড়া কিছু পাব না। আদিবার সাথে আমার যোগাযোগের সব রাস্তায় আমি বন্ধ করে দেই। সে বিদেশে থাকতে অন্তত আমার সাথে কখনো যোগাযোগ করতে পারবে না। আর আমি জানি সে কখনো দেশে আসবে না। কারণ আমেরিকাতে যারা একবার যায় তারা নিজেরটা দেশটাকে ভুলে না গেলেও মনে রাখে না। আমার জীবনে সবচাইতে বেশি সংগ্রাম করেছি আমি শেষ 2 বছরে। শুধুমাত্র একটা চাকরির জন্য কত কি করেছি সেটা শুধু আমিই জানি। সবশেষে আমি একটা ভালো চাকরি পেয়েছি। অন্তত মাথা উঁচু করে দুবেলা দুমুঠো খাবার খেয়ে বেঁচে থাকার মতো একটা চাকরি। আদিবার বিয়ের প্রায় 1 বছর পর তুলির মা হঠাৎ করেই আমাকে একদিন ফোন দিয়ে ক্ষমা চাইল। কারণ সে তার মেয়ের কথা মতো যে ছেলেটাকে দিয়ে প্রাইভেট পড়াতো সেই ছেলেটাই তাদেরকে ধোঁকা দিয়েছে, তুলির অনেক বড় সর্বনাশ করেছে। তুলির মা যখন জানতে পারল তুলি প্রেগন্যান্ট তখনই সে বুঝতে পেরেছিল, হয়তো তার কারণেই এমনটা হয়েছে। তাই সে আজ অনুতপ্ত। আমি কিছু বললাম না, শুধু বললাম, তুলির দিকে একটু নজর রাখবেন। কারণ এমন অবস্থায় মানুষ ডিপ্রেশনে পড়ে তত্ত্বার পথ বেছে নেয়। এরই মধ্যে আমার ছোট বোনটার বিয়ে হয়ে যায়। আমি সবসময় ভয় থাকতাম আমার বোনটাকে নিয়ে। আমার বোনটা কখনো বাবার আদর পায়নি। মায়ের আদরটাও বেশি দিন পায়নি। ভাইয়ের আদরটাও আমি তাকে কখনো দিতে পারিনি, অথচ সে আমার থেকে ছোট হয়েও আমাকে বোনের আদর দিয়েছে। একজন আদর্শ বোন হিসেবে ভাইয়ের প্রতি যে দায়িত্ব তার থেকে অনেক বেশি করেছে। সেই বোনটা যদি স্বামীর ঘরে গিয়েও সুখী না হতে পারে, এটা নিয়ে আমি সবসময় ভয় থাকতাম, এটা আমাকে অনেক ভাবাতো। বাবা মায়ের দোয়া সবসময় আমাদের সাথে ছিল। আমার বোনটাকে আমি ভালো একজন মানুষের সাথে বিয়ে দিয়েছি, সে তার হারানো বাবা মাকে শ্বশুর শাশুড়ি রূপে ফিরে পেয়েছে। হঠাৎ করেই একদিন দরজা খুলে আদিবাকে দেখতে পাই আমি। কি মুখ হা হয়ে গেল যে, আমিও সারপ্রাইজ দিতে পারি। ভিতরে এসো। আমার বাসা খুঁজে পেলে কিভাবে? কেউ না কেউ তো তোমার বাসার ঠিকানাটা জানত। ধরে নাও তাদের কারো কাছ থেকে নিয়েছি। কবে এসেছ? তোমার হাসবেন্ডকে সাথে নিয়ে আসতে। অনেক দিন হয়েছে দেশে এসেছি, কিন্তু তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। তুমি তো তোমার নাম্বারটাও বদলে ফেলেছ যাতে অপ্রত্যাশিত কেউ তোমার সাথে যোগাযোগ করতে না পারে। বিয়ে করনি তুমি? না, এসব বিয়ে টিয়ে আমাকে দিয়ে হবে না। তোমার সংসার জীবন কেমন চলছে? কতদিন থাকবে দেশে? আর যাব না বিদেশে? মেন, আমি সম্পর্কটা টিকিয়ে রাখতে পারিনি। আমাদের ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা তুমি একটা সত্যি কথা বলবা? বলো, কি কথা? সেদিন কি তুমি আমাকে মুখ ফুটে বলতে পারতে না আমাকে ভালোবাসো তুমি? আমি অপেক্ষায় ছিলাম তুমি আমাকে আমার জীবনের সবচেয়ে দামি কথাটা বলবে, কিন্তু তুমি বলনি। কিভাবে বলবো বলো? তুমি তো তোমার স্বামীর সাথে খুশিই ছিলে। আমি তোমাকে দুঃখী করতে চাইনি। ওই দিনটার জন্য আমি অনুতপ্ত হই এখনো। আমি ভুল মানুষের সাথে জীবন সংসারে জড়িয়েছিলাম। তোমার সাথে কথা বলে নিজেকে একটু হলেও হালকা মনে হলো। ভালো থেকে আর নিজের যত্ন নিও। আমি চেয়েছিলাম শেষবারের মতো তোমার সাথে কথা বলবো, দেখা করব। আমি করেছি। আদিবা চলে যায়। সে এসেছিল আমার কাছে থাকতে। কিন্তু আমি তার সাথে এমনভাবে কথা বলেছি যাতে করে সে এখান থেকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে চলে যায়। কিছুদিন পর আমি আদিবাদের বাড়িতে গিয়ে দেখি আদিবার মা কাঁদছে।
আমার খুব ভয় হতো লাগলো, আদিবার কিছু হয়নি তো? তার মায়ের কাছে যখন শুনলাম আদিবা নিজেকে অন্ধকার রুমে বন্দি করে রেখেছে, কারো সাথে কথা বলছে না, তখন কিছু না ভেবে আমি আদিবার রুমের দরজাতে অনবরত নক করতে থাকি। বিরক্ত হয়ে হয়তো আদিবা দরজাটা খুলে দেয়। আদিবা হয়তো ভাবেনি দরজা খুলতেই আমাকে দেখতে পাবে। সারপ্রাইজ কি শুধু তুমিই দিতে পারো? আমি পারি না? আমাকে বিয়ে করবে? কি বলছে তুমি? মাথা ঠিক আছে তো? আমি ডিভোর্সি একটা অপবিত্র মেয়ে। আমার কাছে তুমি পবিত্র। আমি কিছু না বলে আদিবার কপালে একটা চুমু খাই, আদিবাকে প্রথমবারের মতো খুব শক্ত করে জড়িয়ে ধরি। যে মেয়েটা আমার খারাপ সময়গুলোতে সবসময় পাশে ছিল সেই মানুষটাকে নিজের করে পেয়ে মনে হচ্ছে নিজের জীবনের সবচেয়ে দামি জিনিসটা পেয়ে গেছি আমি। নিস্তব্ধ তারা ভরা আকাশের নিচে আমি আর আদিবা হাঁটছি। এমন সময় আমার বোন ফোন করে বলল, ভাইয়া তুমি মামা হতে চলেছ। তোর জন্য একটা খুশির খবর আছে। তুই সবসময় বলতি তোর একটা ভাবি দরকার। সেটা তুই খুব তাড়াতাড়ি পেয়ে যাবি। আগামী সপ্তাহে তোর ভাবিকে নিয়ে তোর বাসায় যাব। আমি জানতাম আমার বিয়ের কথা শুনে আমার বোনটা অনেক খুশি হবে। কারণ সে চায় কেউ একজন আমার পাশে সবসময় থাকুক। তুমি তো মামা হতে চললে, আমি মা হব কবে? খুব তাড়াতাড়িই হবে। জানো আজ আমি অনেক খুশি। আমার কাছের মানুষগুলোকে আমি সবসময় এভাবে খুশি দেখতে চাই। আমার যদি ক্ষমতা থাকত উপরের তারা ভরা আকাশটা তোমাকে উপহার দিতাম। তারা ভরা আকাশটার চেয়ে অনেক দামি জিনিস আমি পেয়ে গেছি। কথাটা বলেই আদিবা আমার কাঁধে মাথা রাখে, আমিও তার হাত ধরে ফুটপাত দিয়ে হাঁটতে থাকি।